দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন দেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় করিডোর, বন্দর, লং মার্চ। তিনটি শব্দ দিয়ে তিনটি বিষয়কে বোঝানো হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত, এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক, কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমরা যখন কথা বলছি এই মুহূর্তে তিন বাহিনী প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে নিরাপত্তা পরিস্থিতির উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম, করিডোর, বন্দর, লং মার্চ, এগুলো আলোচিত বিষয়। বাংলাদেশের করিডোর দেয়া, মানবিক করিডোর দেওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাই বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিলেন যে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে একটা আলোচনা আছে। বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাই একটা বক্তব্যে বলেছিলেন যে বন্দর ভালোভাবে ব্যবস্থাপনার জন্য বিদেশিদের হাতে দেওয়া দরকার। আর লং মার্চ তো আমরা প্রতিদিনই দেখছি, যমুনা অভিমুখে লং মার্চ। এখন যখন আমরা কথা বলছি তখন যমুনা অভিমুখে লং মার্চ করেছে একটি শ্রমিকদের একটি দল, যারা বকেয়া বেতন ভাতার জন্য কাজ করছে। কাকে দিয়ে শুরু করব? করেন, অসুবিধা নেই। ডাক্তার ওয়াজেদ, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাকে। আজকে বাংলাদেশে সবচেয়ে যে আলোচিত বিষয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা, যে বিষয় নিয়ে কথা হচ্ছে। আপনি যে আজকের যে আলোচ্য বিষয় মানবিক করিডোর, এই করিডোরকে কেন্দ্র করে দেশের সরকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অন্যদিকে না যায়, দেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি এই মানবিক করিডোরের মধ্য দিয়ে উঠে এসেছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের মতবিরোধ, বা এই করিডোর যেটা মানবিক করিডোর দেওয়ার কথা আপনার ইয়েতে, আমাদের রোহিঙ্গা যে শিবির, সেখান থেকে ইয়েতে আমরা মায়ানমারের যে রাখাইন রাজ্যে আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে যখন যুদ্ধ বিগ্রহ, সংঘাতময় পরিস্থিতি হয়, সাধারণভাবে চলাফেরা করা যায় না, নিরাপত্তা বিঘ্নিত হয়, জীবনের ঝুঁকি থাকে। যারা আটকা পড়া থাকে সেই অঞ্চলে, তাদের জীবনের যে ঝুঁকি থাকে, সেখানে রসদ, খাদ্য, ঔষধপত্র, সামগ্রী পৌঁছানো এবং ওইখান থেকে কোনো আহত ব্যক্তি বা মৃত ব্যক্তি তাদেরকে নিয়ে আসা, এবং যারা স্বেচ্ছাসেবক হিসাবে ওই অঞ্চলে কাজ করে তাদের নিরাপদ যাতায়াতের জন্য একটা সুনির্দিষ্ট অঞ্চলে, এলাকায় একটা নির্দিষ্ট সময়ের জন্য যে একটা প্যাসেজ বা করিডোর তৈরি করা হয় নিরাপদে চলাচলের জন্য। এই ধরনের একটি প্যাসেজ বা করিডোরের প্রস্তাব এসেছে এই রাখাইন অঞ্চলে, বাংলাদেশ থেকে, যাতে বাইরে থেকে আসা যে সাহায্য সামগ্রী সেটা রাখাইনে পৌঁছতে পারে। এটাকে এই বিষয় নিয়ে গত 27শে এপ্রিল প্রথম পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। আর তিনি বলেন যে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, এই বিষয়টা, এই একটা চুক্তি হচ্ছে। বা এটা আমরা জানি যে নরওয়েজিয়ান যে রিফিউজি কাউন্সিল আছে তারা এবং জাতিসংঘ মিলে এই করিডোরটা যাতে সহজ হয়, স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এবং এর জন্য জাতিসংঘও কাজ করে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই করিডোর দেওয়ার জন্য প্রস্তুত, এমন একটি বক্তব্য তিনি দেন। এরপরে দেখা যায় যে এটা নিয়ে আলোচনা হলে তখন জাতীয় নিরাপত্তা বিষয়ক এখন যে বাংলাদেশে
কাউন্সিলের যিনি উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, তিনি এটা নিয়ে বলেন যে না, এ ধরনের কোনো চুক্তি হয়নি, তবে একটা প্যাসেজ হচ্ছে, একটা চ্যানেল হচ্ছে, যাতে সহজে আমরা ইয়ের সাথে যোগাযোগ করতে পারি, রাখাইন রাজ্যের সাথে। রাখাইনদের সাথে আমাদের যোগাযোগ কেন রাখতে হবে? এখন জানেন যে মায়ানমার এমন একটা দেশ, 1948 সালে এই দেশ ব্রিটিশের থেকে স্বাধীন হওয়ার পরপরই এখানে জাতিগত গোষ্ঠীগত যে বিভেদ, যে সংঘাত, এটা চলে আসছে। এবং সাম্প্রতিককালে আপনারা জানেন 2021 সালের ফেব্রুয়ারিতে আগের যে প্রধানমন্ত্রী ছিল, নোবেল বিজয়ী সূচি, তাকে সরিয়ে সামরিক জান্তা ক্ষমতায় এসছে। এরপর থেকে এখানে সংঘাত চলছে, বিশেষ করে বিভিন্ন স্টেটে চলছে, কিন্তু বাংলাদেশ সীমান্তে যে রাখাইন রাজ্য, সেখানে প্রায় 15-16 লক্ষ লোকের, প্রায় 30-35 লক্ষ লোকের বাস, যার 2/3 হলো আপনার কট্টর বৌদ্ধ, 1/3 মতো মুসলিম, আর বাকি কিছু হিন্দু, এই অন্যান্য ধর্মের লোকজন আছে। তো সেখানে আমরা দেখেছি যে এই রাখাইন যারা, তারা তো ওখানেই আছে, এবং এই রোহিঙ্গাদেরকে 1982 সালে যে আইন আছে, মায়ানমারের যে নাগরিকত্ব আইন, সেখানে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, এবং এখন তারা রাষ্ট্রবিহীন একটি জাতিগোষ্ঠী, যারা আপনার এই ভূখণ্ডে রয়েছে। সেখান থেকে এই সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 12-13 লক্ষ রোহিঙ্গা চলে এসছে। আপনার কাছে আসবো। মাহবুব আজিজ, এই যে 15 লক্ষ লোক বাংলাদেশে আছে, বা এখন 20-21 লক্ষের মতো হয়ে গেছে জন্ম নিয়ে, তারা ফেরত না যেয়ে আমরা রাখাইনে কিভাবে করিডোর দেওয়ার প্রস্তাব বিবেচনা করতে পারি? আসলে দেখুন, ধন্যবাদ। যে পরিস্থিতি এখন, বাংলা একটা প্রবাদ আছে, ভাত পায় না ঈর্ষর্দি যায় চা খাইতে। ঈশ্বরদী? হ্যাঁ, ভাত পায় না, সে ঈর্ষর্দি যাচ্ছে চা থেকে। না, ঢাকা থেকে যাচ্ছে। আচ্ছা, মানে শখের তোলা বলে না, শখের তোলা 80 টাকা। তো আমাদের যে এই দেশের মানুষের গত 15 বছরের যে দম বন্ধ করা যে পরিস্থিতি, যে গণতান্ত্রিক একটা সমাজের জন্য আমাদের মানুষ এত আন্দোলন করলেন, পরপর 3বার ছলচাতুরি নির্বাচন হলো, একটা গণতন্ত্রের পথে যাত্রার জন্য উন্মুখ যেই জাতি, সেই জাতির জন্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমাদের কাছে খুব স্পষ্ট নয়। ঐক্যমত্য যে কমিশন, তা ধারাবাহিকভাবে মিটিং করে যাচ্ছে, এবং তেমন যেন খুব একটা ব্যগ্র পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। যতখানি ব্যগ্র দেখতে পাচ্ছি করিডোর কিংবা বন্দর নিয়ে কথোপকথনে, যে বন্দর যে কোনোভাবে বন্দর দিয়ে দিতে হবে। তো 2023 সালের 23শে মার্চ তৎকালীন স্বৈরাচারী সরকার এই বন্দর দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। তা স্বৈরাচারী সরকারের তো সবই খারাপ, তো এরকম 2-4টা সিদ্ধান্ত ভালো বলে মনে হচ্ছে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের? আদৌ প্রয়োজন আছে কি এগুলো? তো এই জানালাগুলো কেন বর্তমান সরকার খুলছেন, এটা খুব স্পষ্ট নয় আসলে। কারণ অনেক বেশি প্রয়োজন আমাদের দেশের ভেতরে একটা জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা তৈরি করা, একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা, একটা নির্বাচনে যে উন্মুখ সারা জাতি, সেই জাতির সামনে একটা নির্বাচন দেবার, এবং একটি জুলাই যে চার্টার ঘোষণা করবার কথা, সেই চার্টার নিয়ে আলাপ আলোচনাটাও একটু স্তীমিত হয়ে গেছে। চার্টার তো হচ্ছে, কিন্তু এত দেরি হচ্ছে কেন? 9 মাস কেন লাগছে? এবং এই 9 মাস কিন্তু যথেষ্ট অনেক বড় সময়। এর আগে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ নির্বাচন হতে দেখেছি 3 মাস সময়সীমার মধ্যে। আমাদেরকে বলা হয়েছিল যে না, শুধুমাত্র যেন তেন প্রকার একটি নির্বাচনে এই সরকারের কর্তব্য হতে পারে না। এই আপনার শাসন ক্ষমতার ভেতরে একটা মৌলিক সংস্কার তারা করবেন, যে 2 দফা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, নানান কক্ষের একটা বিভাজন থাকবে, একই ব্যক্তি 3টি কমিশনের প্রধান হতে পারবেন না, দলের এবং সংসদের, এই ধরনের সরকার এবং মন্ত্রিসভা। তো সব কিছু মিলে আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম যে একটা স্বৈরতান্ত্রিক যে একটা কাঠামো আমাদের দেশে জগদ্দল পাথরের মতো বসে আছে দীর্ঘকাল ধরে, সেখান থেকে আমরা হয়তো বেরিয়ে আসব। সেইটার খোঁজ খবর কিন্তু আমরা একটু কমই পাচ্ছি। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি করিডোর, হঠাৎ করে দেখতে পাচ্ছি বন্দর, হঠাৎ করে লং মার্চ ইত্যাদি নানান কিছু। তো করিডোর
কিংবা বন্দরের মতো এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই জাতীয় সংসদেই হওয়া উচিত, সকল দলের অংশগ্রহণে, সকলের সামনে। এবং এই বিষয়গুলো, এটা তো আওয়ামী লীগ সরকারের মতোই হয়ে যাচ্ছে যে তাদের যা ভালো মনে করছে তারা 2023 সালের 23 মার্চ এটা করে ফেলেছিল। তো এবং তারা যেভাবে রাতের বেলা ভোটগুলো করেছিল, নিশ্চয়ই আগামী ভোট সেরকম হবে না। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষের কাছে অবশ্যই আমাদের প্রত্যাশা অনেক বেশি, এবং একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার দিকে জাতি এগিয়ে যাবে, তার প্রতি আমরা আসলে চোখ মেলে তাকিয়ে আছি। ধন্যবাদ মাহবুব। ডক্টর ওয়াজিদ, আমি এখানে একটু কথাটা বলি। আজকের যে বাংলাদেশের যে সমস্যা, আজকে যে প্রধান উপদেষ্টা, তারপরে আপনার পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধান যে আলোচনা করলো, এই প্রেক্ষাপটটা কোত্থেকে আসছে? আমার যে বাংলাদেশের নিরাপত্তা, এই নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা করেছেন, তারা নিজেরা এই তিন বাহিনী প্রধান বা সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা না করে এই মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে যে কারণে সেনাবাহিনীর সাথে তাদের একটা সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এটা বিশেষ করে চিটাগাং হিল ট্র্যাক্স এবং রোহিঙ্গা ইস্যু অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এই বিষয়ে নিরাপত্তাজনিত যত সূক্ষ্ম বিষয়াদি আছে সব কিছু এটা আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থা আছে তারা জানে। হঠাৎ করে এই সিদ্ধান্ত, এই করিডোরের একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। আমরা দেখেছি 1990 সালে এই মানবিক করিডোরের বিষয়টা জাতিসংঘে প্রথম সনদ হিসাবে আসে এবং বিভিন্ন দেশে হয়েছে, আপনার সিরিয়াতে হয়েছে, এটা বসনিয়া হার্জেগোভিনা ওখানে হয়েছে, তারপরে আপনার ইরাকে হয়েছে, ইউক্রেন যুদ্ধে হয়েছে, এবং 2023 সালে আমরা দেখেছি গাজা উপত্যকায়। এ সব করিডোর থাকার পরেও সব জায়গায় সংঘাত হয়েছে, বিপুল সংখ্যক লোক মারা গেছে এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের ঘাঁটি হয়েছে। এখন এই মানবিক করিডোর যদি হয়, আমাদের দেশে করিডোরের সাথে কি ঘাঁটির কোনো সম্পৃক্ততা আছে? এটা হয় কি, এটা মনে করেন মানবিক করিডোরটা হলে একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে যায়। মনে করেন সেখানে ইন্টারেস্ট আছে চীনের, মায়ানমার ইন্টারেস্ট আছে ভারতের, দূর থেকে ইন্টারেস্ট আছে রাশিয়ার, এবং এই চ্যানেলে ইন্টারেস্ট আছে এখন আমেরিকা এবং জাতিসংঘের। আমেরিকা চাচ্ছে যে এই মানবিক করিডোরটা হলে তাদের এই এলাকায়, এই অঞ্চলে যোগাযোগটা সুবিধা হবে, তাদের জন্য একটা ভালো একটা অবস্থান এখানে তাদের হতে পারে। তো এই তাদের সুবিধা, বিভিন্ন দেশের সুবিধার কারণে বাংলাদেশ কি কোনো প্রক্সি ওয়ারে জড়াবে? এটার একটা ভীতি বা এই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে চিটাগাং হিল ট্র্যাক্সের এবং মায়ানমারের সাথে বাংলাদেশের, মায়ানমারের সামরিক জান্তা। এখানে যে বিষয়টা হচ্ছে, এই করিডোরের মাধ্যমে চাচ্ছে বাংলাদেশ মায়ানমারের যে আপনার রাখাইন প্রদেশে আরাকান আর্মির সাথে ডিল করতে, মায়ানমার সরকারের সাথে না। যেটা আমাদের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এখন বাংলাদেশের সাথে যে 171 কিলোমিটারের যে বর্ডার মায়ানমারের, সেখানে আরাকানে যে ভেতরে যে যারা ওই রাজ্য পরিচালনা করছেন তারা আরাকান 20,000 তাদের দখলে। এখন বাংলাদেশে বিজিবি তাদের সাথে কন্ট্যাক্ট করবে, এই ধরনের একটা আলোচনা হচ্ছে। কিন্তু গোটা দেশটা তো ইয়ের হাতে রয়ে গেছে, মায়ানমারের জান্তার হাতে। এখন কোনো কারণে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা না ঘোষণাও আসেনি। এখন তাদের সাথে যদি বাংলাদেশ সরকার যোগাযোগ করে, তাহলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী মায়ানমার সরকারের সাথে, সেখানে আমাদের দূতাবাস আছে, আমাদের যে মিলিটারি অ্যাটাচি ছিল তাদের ব্রিগেডিয়ার আলতাফ, তাকে কয়েকদিন আগে এখানে ফেরত নিয়ে আসছে। তারা কয়েক চিঠি দিয়েছে। কোনো কারণে তারা ক্ষিপ্ত হয়ে যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের আক্রমণ চালায়, কোনো ধরনের কোনো আঘাত করে, তাহলে সেটা একটা যুদ্ধের পর্যায়ে চলে যাবে। এই কারণে বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে না, তারা চাচ্ছে যে এই নিরাপত্তার বিষয়টি তাদের হাতে ন্যস্ত করার জন্য তারা চিটাগাং হিল ট্র্যাক্স এবং এই মানবিক করিডোর বা রোহিঙ্গা তারা ডিল করবে। এখন কোনো রোহিঙ্গাকে ফেরত না নিয়ে তাদের সাথে এই ধরনের ডিলে যাওয়া, তাদেরকে সুযোগ করে দেওয়া, এটা একটা ঝুঁকিপূর্ণ।
এ কারণেই রাজনৈতিক দলগুলো মনে করছে এটা বাংলাদেশের স্বার্থবিরোধী একটা চুক্তি। এছাড়া যেটা বললেন বন্দর, চিটাগাংয়ের বন্দর, নিউমোরিং যে আপনার টার্মিনাল, সবচেয়ে বড় টার্মিনাল, এই টার্মিনালটাকে উনি বললেন মাহবুব সাহেব যে এটা 2023 সালে মার্চে সাথে চুক্তি হয়েছিল আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী সরকারের সাথে। এটা ডিপি ওয়ার্ল্ড নামে আমিরাত ভিত্তিক, আরব আমিরাতের একটা কোম্পানি। হ্যাঁ, এটা হয় বিভিন্ন দেশের সামুদ্রিক বন্দরগুলো, বড় বন্দরগুলো, ইভেন তো আপনার চীন যে আরাকানের সাথে যে আপনার যে বন্দর, ওইটাকে বলে কফিউ বন্দর, এটা গভীর সমুদ্র বন্দর। এটা 50 বছরের জন্য চীন এটা তাদের নিয়ন্ত্রণে রাখবে। এটা চীন বিল্ড করেছে $7.5 বিলিয়ন দিয়ে, তাদের সাথে চুক্তি। এখানে বঙ্গোপসাগর থেকে যে গ্যাস তারা নিয়ে যায় 1060 কিলোমিটার দূরে এই কানমুরিংয়ে চীনে, এই চ্যানেল দিয়ে, এগুলো তাদের নিরাপত্তার বিষয়। এখানে ভারতেরও তাদেরও এখানের রয়েছে বিভিন্ন প্রজেক্ট, 2টা প্রজেক্ট এখানে ভারতের বড়, চীনের 3টা প্রজেক্ট। এই প্রজেক্টগুলো, রাশিয়ারও তো বন্দর আছে। রাশিয়ার বন্দর ওখানে সরাসরি কোনো বন্দর নাই, এই চীনের এই বড় বন্দরটা। এখন এই বন্দরটা ওভাবে করে, বাংলাদেশও করতে পারে যদি প্রযুক্তি ভালো হয়, ভালো সুবিধা হয়, সেটা করতে পারে। কিন্তু এই বিষয়গুলো যদি রাজনৈতিক দল বা সংসদে আলোচনা হয় বা বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা যারা নিশ্চিত করার জন্য কাজ করছে তাদের সাথে আলোচনা সাপেক্ষ হয়, তাহলে সেটা কার্যকর বা গ্রহণযোগ্য হতে পারে। এ কারণে আমরা চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা যাতে কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে, সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। এবং এই সরকার এসব করার আগে যেটা বলা হলো যে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের যে পথ, সেই পথকে সুগম করা, সেটা যত বিলম্বিত হবে এবং সেই সংস্কার কার্য নিয়ে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সরকারের সাথে একটা ঐক্যের ভিত্তিতে এটাকে কার্যকর করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার কথা বলছেন, কিছু কিছু রাজনৈতিক দলগুলো এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু তাদের সাথে মনে হয় টিউনিংটা সঠিক হচ্ছে না। আসলে ড্রাইভিং সিটে তো সরকার। জি, আপনি দেখেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, রীতিমতো হিমশিম খাচ্ছেন। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা জানি কি অবস্থা। তো যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে, আসলে তাদের তো মনোবলই ভেঙে গেছে। তো সেই পুলিশ বাহিনীর মনোবলটাকে জাগিয়ে নিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করাটা একটা খুব বড় একটা কঠিন কাজ। তো এই কঠিন কাজে নিয়োজিত এই ব্যক্তিকে আবার কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টাও বানানো হয়েছে। আপনি দেখেন যে এই সরকারের এমন কয়েকজন উপদেষ্টা আছে যাদের প্রত্যেকের 3-4টি করে মন্ত্রণালয়। তাহলে আসলে প্রায়োরিটিটা কি সরকারের? কৃষি প্রায়োরিটি নয়। আমাদের দেশটা তো ঠিকই আছে কৃষির উপরে। আমাদের আইন শৃঙ্খলা কি প্রায়োরিটি নয়? হ্যাঁ, চেষ্টা করছেন, নানান রকম কথা বলছেন, নানানভাবে কথা বলছেন, এবং আমরা দেখছি যে লাগাতার মামলা দেওয়া হচ্ছে। মামলা আপনার 266 জন সাংবাদিকের উপরে মামলা দেওয়া হচ্ছে, হত্যা মামলা। তো আওয়ামীপন্থী সাংবাদিকরা কি হত্যা করেছে? তারা হয়তো উস্কানি দিয়েছে, স্বৈরাচারকে উস্কে দিয়েছে। তো উস্কে দেওয়ার মামলায় দেওয়া তো যথেষ্ট ছিল। তাদেরকে আপনি মামলা দেন, তাদেরকে যেই মামলাতে সেই অপরাধে আপনি মামলা দেন। আজকে যে পরিস্থিতি হচ্ছে সেখানে কি অনেকেই আমরা উস্কানিমূলক আচরণ দেখছি না? আপনি দেখেন যে এই যে শিল্পীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আপনি দাগী আসামিদেরকে ছেড়ে দেবেন। আপনি 5ই আগস্টের পরে তো একেবারে মুক্ত হয়ে গেলেন সব দাগী আসামিরা, আর ধরা পড়তে লাগলেন শিল্পী কুশলীরা। এবং যে ভাষায় একজন আইনজীবী শিল্পী কুশলীদেরকে বললেন নর্তকী, এগুলা কি কোনো ভদ্র মানুষের কথা বলেন? একজন অভিনয় করেছেন একটি চরিত্রে, তাকে এই অপরাধে আপনি গ্রেপ্তার করে নিয়ে যাবেন? তাহলে আগামীতে কেউ অভিনয় করবে না? আগামীতেও তো অভিনয় করবেন। তো বিষয়টা হচ্ছে যে সরকারকে একটা স্থিতিশীলতা তৈরি করতে হবে এবং সকলের জন্য বিশ্বাস থাকে, প্রত্যেকের সমান অধিকার থাকবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এই অধিকারের জন্যই কিন্তু এত কিছু হলো।
রোহিঙ্গাদের অধিকারের জন্য জুলাই আগস্টের বিপ্লব ঘটেনি, গণঅভ্যুত্থান ঘটেনি। এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করবার জন্যই এই বিপ্লব, এই গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এবং সেটা এই 15 বছরের ভোটহীন একটা পরিস্থিতির মধ্যে থেকে সকলের সম্মিলিত প্রতিবাদ রাস্তায় আপনারা নেমে এসেছে। আমরা জীবদ্দশায় দেখেছি মানুষের কি জাগরণ। তো সেটার প্রতি কি সরকার সম্মান দেখাবেন না? তারা কি প্রায়োরিটি বাছাই করবেন না যে হ্যাঁ এই সুশাসনের জন্য আমার এই বিষয়গুলো করতে হবে, আমার ঐক্যমতের জন্য এই বিষয়গুলো রাখতে হবে, এবং নির্বাচনের জন্য মিনিমাম যেটুকু লাগে আপনার যার ভোটটা যে দেবে, এবং পুলিশ একটু নির্বাচন প্রসঙ্গ যেহেতু আসলো, আমি একটু আগের নির্বাচন নিয়ে এখন একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আপনি দেখেন একই যাত্রায় দুই ফল। আপনি চিটাগাংয়ে দিয়ে দিতে পারলেন, আপনি ঢাকায় দেবেন না কেন? ঢাকা গুরুত্বপূর্ণ শহর দেখে, এবং আপনি ঢাকায় বিএনপিকে ওই আসনটি ছেড়ে দিচ্ছেন না, এরকম ব্যাপার। তার মানে কি একটু ছেড়ে দেওয়া, ছেড়ে না দেওয়া? আমাদের সাথে আমরা আছি চ্যানেল এর অনলাইন প্ল্যাটফর্মে। জি বাবা, যে এই পরিষ্কার পুরো ব্যাপারটির মধ্যে কেমন যেন একটা তালগোল পাকিয়ে ফেলছে সরকার। আপনি ইশরাক বিষয়ে যে সিদ্ধান্তটি সরকার নিতে যাচ্ছে, তাহলে তো চট্টগ্রামের ব্যাপারেও তাদের একই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, বা বিষয়গুলো এরকম ভাবে 4 দিন ধরে ঝুলিয়ে রাখবার কি আছে? 6 দিন হলো। তো আসলে পুরো ব্যাপারটির মধ্যে সরকার তার প্রায়োরিটি এবং নৈর্ব্যক্তিকতা হারাচ্ছে। সরকার কি এনসিপি সরকার? সরকার কি আগামীতে এই তরুণ ছাত্ররা যাতে ভোটে জিততে পারে তার ব্যবস্থা করতে চাচ্ছেন? এটা তো সম্ভব না। তাকে অবশ্যই সেটা ছেড়ে আসতে হবে। এটা আওয়ামী লীগ যেভাবে পারেনি এভাবে যেন তেন নির্বাচন করতে, এটা ভবিষ্যতেও তো কেউ পারবে না। এটা তো হয় না। কারণ এই ভোটের জন্য তো এত কিছু, এত রক্তপাত, এত প্রাণহানি, 20,000 মানুষের অঙ্গহানি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন দিলে ফ্যাসিবাদী চরিত্র আবার প্রকাশ পাবে। সেই সংস্কার ছাড়া যদি হয় সেটার জন্য তো আলোচনা করতে হবে। এখন আপনি তো একদম চাপিয়ে দিতে পারেন না। আলোচনা তো চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। আপনার বন্দর নিয়ে যত আলোচনা শোনেন, আপনি কি গণতন্ত্র নিয়ে কোনো আলোচনা শোনেন? মানবাধিকার নিয়ে আলোচনা শোনেন? এই 266 জন সাংবাদিককে যে হত্যা মামলা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কেউই আজকে নিশ্চিত না। আপনার আমার ব্যাপারেও একটা মামলা দিয়ে দিলাম, আর আমি আপনাকে পছন্দ করি না, আমি একটা মামলা দিলাম, আমি হয়তো আপনাকে চিনিও না। যারা মামলাগুলো দিচ্ছে তারা চেনেও না এই সব লোকজনকে, তারপরেও কিন্তু মামলা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হলো গ্রেপ্তার করা হবে না, তারপরেও গ্রেপ্তার হচ্ছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি, ছেড়ে দিলে বলবেন ছেড়ে দিয়েছি, এই জন্য গ্রেপ্তার করেছি, আবার 1 রাতের মধ্যে ছেড়ে দিলেন। তার মানে তারা তো কোনো সিদ্ধান্তে থাকতে পারছেন না। এই জায়গাগুলো তো আইনের ব্যাপারে যদি আমরা কোনো স্পষ্ট জায়গায় অবস্থান না করি, আইন আদালত যদি মানুষের কথায় ওঠানামা করে, তাহলে কিন্তু দেশের খুব বিপদ। আমি কার কাছে যাব বলেন? আমার সহায় কে হবে? আইনই তো আমার সহায়, আপনার সহায় আইন, এবং আইন সঠিকভাবে প্রয়োগ করবার দায়িত্ব সরকারের। এই সরকার সেই কারণে এখানে এসেছেন। আপনি যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের দিকে যান। আপনি যদি মৌলিক সংস্কারে একমত না হয়, আপনি কি চিরকাল থেকে যাবেন? আপনি এই বন্দর আর এই করিডোর, সেন্ট মার্টিনটা কি 46 সালে ডুবে যাবে, এই জন্য 2 মাস করে যেতে দিচ্ছে, জানুয়ারি আর ফেব্রুয়ারি, বা ডিসেম্বর জানুয়ারি, আর কিন্তু এটাই কি কারণ? তাই তো শুনি ডুবে যাচ্ছে, প্রবাল নাকি ডুবে যাচ্ছে। মানুষ যে রাস্তায় হাঁটতে পারছে না আপনার ঢাকা শহরে, তাহলে আপনি কি মানুষদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য বিদেশি সৈন্য-টন্য আনবেন নাকি? তা তো হবে না। আমাদের সব জিনিসপত্রই তো দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে পরিস্থিতিগুলো। তাহলে সেইখানে আমাদের যেটা ঢাক গুড়গুড়, যেটা শেখ হাসিনা বলেছিলেন, আপনার মনে আছে, সেন্ট মার্টিন নিয়ে, যে আমি দিতে চাই না, দেখে আমি থাকতে পারি না। বিদেশি সৈন্য বলতে কি কিছু ইঙ্গিত করেছেন আপনি? আমি বলতে চাচ্ছি যে এই যে করিডোর বলেন, বন্দর বলেন, এখানে তো বিভিন্ন ধরনের আন্তঃদেশীয় নানান তৎপরতা থাকবেই। নাহলে করিডোর কেন? করিডোর কি আমরা রোহিঙ্গাদের জন্য? সারা পৃথিবীর করিডোর আমাদের ভাই যেটা বললেন, উদাহরণগুলো সামনে কি কি আছে? তো এরকম একটা নাজুক সিদ্ধান্ত এখন কেন নিতে হবে ভাই? 9 মাস হয়ে গেল, আমরা নির্বাচনের জন্য একটা ঠিকমতো ভোটার তালিকা ঠিকমতো তৈরি করলাম না। আমরা কি একদিনে ভোট করব, না পুরো বাংলাদেশটাকে আমরা 5 ভাগে ভাগ করব যাতে ভালোভাবে ভোট করা যায়? সেগুলো নিয়েও কথা বললাম না। আমরা সংস্কারের প্রশ্নে, ঠিক আছে বিএনপি বড় দল, তারা যদি রাজি না হয়, কতদূর রাজি না হবে সেটা নিয়েও তো আলাপ করতে হবে। বিএনপিকে তো আপনি জোর করে বলতে পারবেন না, না আপনার অমুক নেতা আপনাকে সরাই দিতে হবে। এটা তো হয় না কোনো রাজনৈতিক দলে। পৃথিবীর কোথাও হয়েছে রাজনৈতিক দলকে জোর করা গেছে? আপনি হয়তো চাইতে পারেন এবং তার বিরুদ্ধে আপনি ভোট দিতে পারেন, এবং সেই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এই হত্যার কারণে,
যেটা মানবাধিকার বিরোধী হত্যা। আপনি জামাতকে কেন এত প্রশ্রয় দিচ্ছেন? আপনি জামাতের সাথে লাগাতার বৈঠক করে যাচ্ছেন। জামাতের গণহত্যার নিয়ে আপনার প্রশ্ন নাই? তাদেরকে আপনার শাস্তি দিতে হবে না? তাদের তো অনেক বড় হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে, দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। কাজেই তাদের ব্যাপারে তো একটা স্পষ্ট অবস্থান তো নিতে হবে। আপনি সেটা না নিয়ে শুধু আওয়ামী লীগের ব্যাপারে নিলে এইটা পরবর্তীতে কি খুব বেশি গ্রহণযোগ্য হবে এই সিদ্ধান্তগুলো? আওয়ামী লীগ যে দুরাচার করেছে, আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, এতে তো মানে বুদ্ধিমান কেউ আপত্তি করবে না। অবশ্যই তাদের আপনি বিচার করেন। তারা 1400-600 মতো জাতিসংঘের হিসাব অনুযায়ী মেরেছে মানুষ। আর জামাত কি করেছে 1971-এ? তো সেই ক্ষেত্রে আমাদের সব জায়গায় এক যাত্রা হতে হবে। এবং আপনার এই যে এখন এখানে কাপ আছে, হ্যাঁ, আপনি আমাদের চা দেবেন, আপনি এখানেই দিতে পারেন। আপনি যাবেন করিডোর থেকে কাপ নিয়ে এসে আমাদের চা দিতে যাবেন? আপনি এখানেই তো সমস্যা অনেক, চা নাই, এই নাই, খাবার দাবার নাই, এখানেই আপনি ঠিকঠাক করেন। আমাদের গণতন্ত্র নাই, আমাদের সুশাসন নাই, আমাদের নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের যে যাকে পছন্দ করেন আমরা কেস করে দিচ্ছি, মামলা করে দিচ্ছি, এলোপাথারিভাবে গ্রেফতার হচ্ছে, এবং কাউকে আমরা ছেড়ে দিচ্ছি, কাউকে আমরা ধরছি, এবং আমরা ধরার জন্য চাপ দিচ্ছি। আমরা যখন কথা বলছি, গত রাতে ধানমন্ডিতে একটা ঘটনা, হ্যাঁ, 4 জন উপদেষ্টাকে ধরা হয়েছে। ভালো হয়েছে, এটা অবশ্যই শক্ত হওয়া উচিত সরকারের। কিন্তু এতদিন পরে কেন? যে লাগাতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং আপনার মাজার যে ভাঙ্গা হলো, এক সরকার কি একটিবার কোনো কথা বলেছে? আপনি সরকার কি বলেছে 32 নম্বরের এই বাড়িটি কিন্তু আমাদের জাতীয় ঐতিহ্যের অন্তর্গত, আমাদের স্বাধীনতার অনেক প্রতীকও বলা হয়েছে? হ্যাঁ, ফ্যাসিবাদের প্রতীক শুধু এইটা? তাহলে জামাতের প্রতীকগুলো সেইটার ব্যাপারে এত আপ্যায়ন হচ্ছে কেন? আবার আজকে এক উপদেষ্টা বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জাদুঘর তৈরি হবে। তার মানে আপনি যে জিয়াউর রহমানের স্মৃতি জাদুঘর বানাবেন, আপনি শেখ মুজিবুরকে আপনি ফ্যাসিস্ট বলবেন এবং বলে আপনি ভেঙে দেবেন। তার মানে আপনারা কোন স্কেলের বিনিময়ে এই কাজটি করছেন? শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট কি করে? উনি 1971 সালে ফ্যাসিস্ট ছিলেন? এই ফ্যাসিস্টের হাতে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার মানে আমাদেরকে নতুন করে আপনারা ইতিহাস লেখাবেন যে জামাতের নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে? এগুলো তো আপনার মানে কি প্রলাপের আপনার অবতারণা হতে যাচ্ছে আসলে। তো সেই ক্ষেত্রে যেগুলো মীমাংসিত সত্য, সেখানে তো যাওয়ার কিছু নাই। আপনি শেখ মুজিবের যে 72 থেকে 75-এর যে শাসন, সেটা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক ধরনের অভিযোগ আছে, সেগুলো অবশ্যই আলাপ আলোচনায় আসতে পারে। কিন্তু তাই বলে তার বাড়িঘর ভেঙে দিতে হবে? শেখ হাসিনা জুলাই আগস্টে মানে মানবাধিকার বিরোধী হত্যা করেছেন বলে, এবং সেটা সরকারের প্রশ্রয় হবে কেন? মাজার, ভাস্কর্য, মুক্তিযুদ্ধ নিয়ে এত হেলাফেলা কেন? আমাদের আইন উপদেষ্টা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, যে একটা ছবি দিয়ে আসিফ সজীব ভুইয়ার, যে জুলাই গণ অভ্যুত্থানের এই হিরোদের জন্য আমরা অপমান না করি। মুক্তিযুদ্ধের হিরোদের আমরা অপমান করছি না? জুলাইয়ের গণ অভ্যুত্থানের নায়কদের যে আমরা অপমান করব না, আমরা কি মুক্তিযুদ্ধের নায়কদেরকে অপমান করতে পারি? মুক্তিযুদ্ধের নায়করা তো বেশিরভাগই এখন নাই। হ্যাঁ, তাদের যে স্মৃতি আছে, তাদের স্মৃতি তো 32 নম্বর। আপনি এইভাবে বুলডোজার দিয়ে ভাঙতে হবে? যেভাবে গুলি করা হয়েছিল 8 বছরের একটা শিশু থেকে পুরো ফ্যামিলি, আপনি রাখবেন না এগুলো ইতিহাস? এত বড় ফ্যাসিস্ট, আর 8 বছরের ছেলেটিও ফ্যাসিস্ট ছিল। আপনি বলেন এই ইতিহাসগুলো মুছে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে? কোনো ইতিহাসই তো মুছে দেওয়া যাবে না। আপনার গণভবনে যেই জাদুঘর তৈরি করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, অন্য কোনো সরকার এসে যদি এটা ভাঙতে চায়, আমরা কি বলবো খুব ভালো হচ্ছে, ভেঙে ফেলুন? কালকে যদি কোনো উপদেষ্টারা যেভাবে 2-1 নানান রকম অপকাণ্ডে জড়াচ্ছে, যদি এগুলো আরো বাড়তে থাকে, এই যে 4 জন আপনি গ্রেপ্তার হলো, আপনার কি বলে, সমন্বয়ক, হ্যাঁ সমন্বয়ক, উপদেষ্টার কথা সরি আমি বলছি, সমন্বয়করা যে নানান ছেড়ে দিয়েছে, মুসলিকা দিয়ে, হ্যাঁ ছেড়ে দিয়েছে। আবার একজন সমন্বয়ক 200 গাড়ি নিয়ে আপনার বহর নিয়ে নেমেছে, এগুলো নিয়েও তো অনেক কথা। জি, আপনার কাছে আসবো আরেকবার ইনশাআল্লাহ। ডক্টর ওয়াজেদ খান, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঢাকা যে আন্দোলনের শহর, আমি অতীতের কোনো বিতর্ক বা ওই ধরনের বিতর্ক, বর্তমান দেশ একটা ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। এই সংকটটা শতভাগ রাজনৈতিক সংকট। এই সংকট থেকে উত্তরণের পথ কি কারণে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল, সেই আকাঙ্ক্ষা কিভাবে এই সরকার
দেশের মানুষ এবং সম্মিলিতভাবে রাজনৈতিক দল সবাই মিলে আমরা এর মোকাবেলা কিভাবে করতে পারি। আমাদের দৃষ্টি থাকবে সামনের দিকে, আমরা কি করতে পারি এখন এই সংকট থেকে উত্তরণের। এই সংকট থেকে উত্তরণ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ধারণ করতে হবে। কি কারণে সবাইকে এগিয়ে আসা, সবাইকে ধারণ করা দুই দিকের ব্যাপার না? হ্যাঁ, এখানে এগিয়ে আসবো, আমি ধারণ করলাম, আমি ধারণ না করার কারণটা আমি বলছি। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বরেণ্য, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সব ঠিক আছে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টা যাদের যোগ্যতা, যাদের অভিজ্ঞতা, যাদের দক্ষতা নিয়ে সমালোচনা আছে, প্রশ্ন আছে, যে তারা আজকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ৭২ ঘন্টার মধ্যে সরকার ইচ্ছা করলে করতে পারে। যানজটের তো নিরসন করা যাচ্ছে না। যানজটের নিরসন হবে, প্রত্যেকটার ব্যাপারে আপনার একটা সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। 6 দিন যাবত যদি গোলাপশাহ বাজার এলাকা বন্ধ করে রাখে, যদি শাহবাগ বন্ধ থাকে, যদি কাকরাইল বন্ধ থাকে, তাহলে যানজটই তো মোকাবিলা করবে না। এই যানজট কেন হচ্ছে? এখন সরকার এটা করতে পারতো যে যাদের দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, হ্যাঁ, এ পর্যন্ত প্রায় 250টির উপরে বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে, রাস্তা বন্ধ করেছে, এগুলো হয়ে গেছে। তো এতদিনেও কি এই অভিজ্ঞতা হয়নি? এখন যদি মনে করে সরকার যে আমরা এটা বন্ধ করতে চাই, ঠিক আছে, আপনারা একটা দেন, যাদের দাবি দেওয়া আছে, বিভিন্ন ইস্যু আছে, তারা নির্দিষ্ট একটা অফিস থাকবে, বক্স থাকবে, সেখানে তারা দাবি দেওয়া দিবে যে 7 দিনের ভেতর সরকার রেসপন্স করবে, তাদেরকে জানাবে, এটা নিয়ে আলোচনা হবে। যদি আলোচনা হয়, মীমাংসা হয়ে গেল। যদি আলোচনা না হয়, তারা যদি এটা নিয়ে প্রতিবাদ জানাতে চায়, সরোয়ার্দী উদ্যান আছে, সেখানে একটা গ্রাউন্ড করে দেওয়া হোক, সেখানে পুলিশ থাকবে, সেখানে সাংবাদিক থাকবে, মিডিয়া থাকবে, সরকারের লোক থাকবে, তাদের শুনি। এটা বিশ্বের বিভিন্ন দেশে হয়, মুক্তাঙ্গন থাকে, সেখানে তারা মুক্তাঙ্গন ছিল, সেটা বন্ধ করেছে, হাইড পার্ক যেটা। এখন আপনি রাস্তা বন্ধ করে দিবেন, আপনার অধিকার আছে, আপনি হাত ছড়াই এইভাবে রাস্তায় চলবেন, এইভাবে চলবেন, এইভাবে চলবেন, এটা আপনার অধিকার। আরেকজন লোক রাস্তা অতিক্রম করছে, তার নাকে যে, তার চোখে যে আপনার হাত পড়লো, হ্যাঁ, তার অধিকার আছে রাস্তায় হাঁটার, তার নাকে তো আপনি অধিকার, তার মুখে আপনি হাত লাগাতে পারেন না। প্রত্যেকের অধিকার প্রত্যেককে যারা শক্তিশালী তাদেরই অধিকার আছে। নো, মাইট ইজ রাইট, নো, এই জন্য হয়নি। এখন একটা দেশ, এখন পর্যন্ত কি দেখা যাচ্ছে, একটা দেশ গণতন্ত্রের আগে, গণতন্ত্রের পূর্ব শর্ত হলো আপনার আইনের শাসন। আইনের শাসন হলে অটোমেটিক গণতন্ত্র আসবে, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার আসবে, মানুষের অধিকার নিশ্চিত হবে, বৈষম্য দূর হবে। এগুলো করতে হলে যেই আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যহীন একটি সমাজ, যাতে ভবিষ্যতে আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, সেগুলো নিয়ে আমরা যদি সেখানেই পড়ে থাকি, ওই প্রাসাদ ভাঙা, বিল্ডিং ভাঙা, কাকে কবে মারছে, জিয়া রহমান কবে শহীদ হয়েছেন, শেখ সাহেবকে কবে মেরেছে, তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে বিভিন্ন অতীত ইতিহাসের দিকে আমরা যদি এগোতে থাকি, তাহলে পেছনের দিকে দেখতে থাকি। আপনি গাড়ি চালাবেন, ড্রাইভিং সিটে সবসময় যদি আপনি কি বলে প্যাসেঞ্জারের গ্লাসে আপনার রিয়ার ভিউ দেখেন, আপনি গাড়ি আগাতে পারবেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে নির্ঘাত। এখন আপনাকে প্রকল্প নিতে, আপনি সরকার পরিকল্পনা নেই। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, 72 ঘন্টার মধ্যে দৃশ্যমান করতে পারবে। এটা যদি বলে যে আপনারা এই 72 ঘন্টায় কেউ রাস্তায় কোনো ভোগান্তি, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না, এটা আপনাদের কি দাবি দেওয়া আছে, দেন, সেটাকে রিজলভ করতে হবে সরকারকে, সুনির্দিষ্ট তাদের, সেটা তো সরকারের পক্ষ থেকে বলতে হবে, সেটাই আমি বলছি। এই জন্যই সরকার কি জন্য? সরকার তো আব্দুল্লাহ সরকারও সরকার, জমিরুদ্দিন সরকারও সরকার, এবং নির্দলীয় কি বল অন্তর্বর্তীকালীন সরকারও সরকার। সব সরকার তো এক না, পৃথক পৃথক। এই সরকারকে সরকারের মতো এই রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব নিয়েছেন, এটা সেইভাবেই দায়িত্ব পরিচালনা করতে হবে। মানুষের নিরাপত্তা বিধান করতে হবে, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এটা যদি করতে হয়, তাদেরকে আজকে যে কথা হচ্ছে সংস্কার, সব সংস্কারের দরকার নেই, প্রয়োজনীয় সংস্কার করে, মৌলিক সংস্কার,
যে সংস্কারের জন্য অভ্যুত্থান হয়েছে, শুধু একটা নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। নির্বাচন দিলেই দেশে গণতন্ত্র আসে না, আইনের শাসন আসে না, মানুষের এই দুর্ভোগ, এই যে বৈষম্য দূর হয় না। এটার জন্য যে আকাঙ্ক্ষা, সংস্কার, মৌলিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, মানুষের অধিকারের সংস্কার, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এখন শুধু সংস্কার হচ্ছে না, কমিশন হয়েছে যেগুলো ক্ষমতা ভিত্তিক রাজনীতি নিয়ে, সেগুলো সংস্কার। আপনি দেখেন কৃষি সংস্কারের কোনো কমিশন হয় নাই, শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয় নাই, স্বাস্থ্য সংস্কারের যে কমিশন হয়েছে তারও কোনো উদ্যোগ আয়োজন নাই। এই যে এগুলো করতে হলে রাজনৈতিক সংস্কার যেটা, এর কোনো কমিশন হয় নাই। আমরা যে ভাই বললেন যে 2 বারের বেশি কেউ হতে পারবে না, এখানে অনেকগুলো সংস্কারের, এখানে দলকে, কোনো রাজনৈতিক দলকে প্রেসার করার জন্য না, এটা ওভারঅল একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সংস্কারগুলো সবার জন্য, এটা রাজনৈতিক দলের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেই সংস্কারগুলো কার্যকর করার জন্য। আমরা যে রূপকথার মতো শুনলাম, রূপকথা, হ্যাঁ, ফেইরি টেল। উনি বললেন যে সামনের দিকে তাকিয়ে না চালালে গাড়ি চালাবে না, সামনের দিকেটা কিভাবে যাবো, পিছন থেকে এসে তো আপনার মৌলিক কয়েকটি প্রশ্নে অবশ্যই উত্তর লাগবে। আপনি আওয়ামী লীগ যেইভাবে জিয়াউর রহমানের বাড়িটি ভাঙলো, যেখান থেকে খালেদা জিয়াকে এখান থেকে বের করে এনে ওখানে বাড়িটি ভাঙার পরে, শুধু তাই না, সেইখানে আবার কয়েকটা বহুতল বিল্ডিং তৈরি করে ওখানে বিডিআর এর নিহতদের বাড়িঘর দিয়েছে। এটা কি দরকার ছিল? এটাই হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতিটাকে এখন যখন একটি আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, কেন প্রতিহিংসার রাজনীতির চর্চা আমরা দেখি, তখন 32 নম্বর ভাঙাটা ঠিক হয় নাই, তখন মাজার ভাঙা ঠিক হয় নাই। আজকে ডানপন্থার উদ্ভব হচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে নানান রকম বয়ান দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সরকারের গভীর ভাবনা থাকা দরকার। আপনার এনসিপিও কিন্তু ধর্ম এবং অন্যান্য বিষয় নিয়ে তারা গতকালকে তাদের মতামত জানিয়েছে। আপনি দেখেন নারীরা একটা সাম্য মৈত্রীর ডাক দিল, এত বড় একটা সমাবেশ করলো, কাজেই মানুষ কিন্তু চিন্তার মধ্যে আছে। আপনি চাইবেন আর আপনি বলবেন না আমরা সংস্কার ছাড়া নির্বাচন দেব না, আমরা অনন্তকাল ধরে সংস্কারই করব এবং মাঝখানে করিডোর খুলব, সেন্ট মার্টিন খুলব, আপনার আর কি যেন খুলব, সেটি হবে না। আপনার যতটুকু প্রয়োজন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনার নির্বাচন হয়ে যাবে এবং হতে থাকবে। মানুষের ভেতরে দেখেন এখন যে ধরনের নানান রকম যে আপত্তি এবং দাবি, কারণ সে কিন্তু কোনো স্টেশন খুঁজে পাচ্ছে না। সামনে যমুনায় যাচ্ছে, হ্যাঁ, যমুনায় যাচ্ছে স্টেশন খুঁজতে, না যমুনায় যাচ্ছে, সবাই যাচ্ছে যমুনায়, কারণ যমুনায় গেলে পাওয়া যায়। তো সেখানে যদি সরকার বলতো যে না, এগুলো আমাদের কাজ না, আমরা সামনে নির্বাচিত সরকার আসবে, তারা ধাপে ধাপে প্রায়োরিটি সেট করবে, এগুলোও তো বলা যেত। এবং এত বড় একটা গণ অভ্যুত্থানের পর মানুষ কিন্তু দেশটাকে ভালোবাসে বলেই তারা এইভাবে রাস্তায় নেমেছে, এবং রাস্তায় নেমেছে বলেই আজকে কিন্তু এই গণতন্ত্রের যাত্রায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়েই যেতে হবে। এবং সেখানে সরকারের উচিত হবে আমাদের জবাবদিহিমূলক একটা শাসনের জন্য ন্যূনতম সংস্কার করে নির্বাচনটা অতি দ্রুত দিয়ে। ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ ডক্টর ওয়াজেদ খান। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।